হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর সম্পর্কে ইন্ডিয়ার। এবং আমার যেটা মনে হয় ইন্ডিয়ার লং টার্ম গ্রোথ স্টোরি যেটা রয়েছে বা যেভাবে পপুলেশন গ্রোথ হচ্ছে সেক্ষেত্রে এই সেক্টরটার মধ্যে আগামী দিনের মধ্যে একটা বেশ ভালো রকমের গ্রোথ আসতে পারে। তো সুতরাং যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের জন্য এই ডিসকাশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং যারা কেবলমাত্র ট্রেডিং করেন, ইনভেস্টমেন্ট করেন কিন্তু হেলথ কেয়ারে এতটা বেশি মন দেন না, হেলথ কেয়ার সেক্টরে, তারাও এই অ্যানালিসিসটা যদি ডিটেলসে দেখেন তাহলে বুঝতে পারবেন সেক্টর বেসিসে কিভাবে ফান্ডামেন্টালি অ্যানালিসিস করতে হয় বা কিভাবে একটা অপরচুনিটিকে ফাইন্ড আউট করতে হয়। তো আমি প্রথম থেকে শেষ অবধি এই সেক্টরটা নিয়ে করছি যাতে আপনি পুরো বিষয়টা ডিটেলসে বুঝতে পারেন এবং কিভাবে প্রফেশনালি যারা ইনভেস্টমেন্ট করেন তারা কিভাবে অ্যানালিসিস করেন বা ডেটা পয়েন্টসগুলো কিভাবে দেখেন সেই বিষয়টাও আজকের এই ডিসকাশন থেকে মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে আমরা যে মার্কেটটা দেখতে চলেছি সেটা হচ্ছে ইন্ডিয়ার হেলথ কেয়ার সেক্টর, যেটার বর্তমানে 2024 বা 2025 দাঁড়িয়ে এই মুহূর্তে এই সেক্টরটার যা ভ্যালু সেটা হচ্ছে মোটামুটিভাবে মার্কেট সাইজ $372 বিলিয়ন কাছাকাছি। এক্সপেক্টেড কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট 15% প্লাস। এবং তার সাথে যদি আমরা দেখি 2030-এ এই সেক্টরটার ভ্যালু গিয়ে দাঁড়াবে মোটামুটিভাবে দেখতে গেলে $610 বিলিয়ন কাছাকাছি। তো সেই জায়গা থেকে একটা গ্রোথ স্টোরি অলরেডি রয়েছে যে মার্কেটের এস্টিমেশন আসছে সেই জায়গা থেকে। এরপরে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এই যে গ্রোথ স্টোরিটা আসছে এটা কিভাবে আসছে। যদি আমরা টোটাল হেলথ কেয়ার এক্সপেন্ডিচার দেখি গ্লোবালি যত কান্ট্রি আছে প্রত্যেকটা দেশের মধ্যে, তো সেইখানে যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়া কেবলমাত্র 3% আমাদের যা জিডিপি হয় তার মাত্র 3% আমরা অ্যালোকেট করি হচ্ছে আমাদের হেলথ কেয়ার সেক্টরের মধ্যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। যদি আমি এক্ষেত্রে দেখি, আমি নিচের যেগুলো উন্নত কান্ট্রি আছে ফর এক্সাম্পল ইউএসএ 18%, কানাডা 12%, আমি অত দূর অবধি যাচ্ছি না। আমি ব্রাজিলের পরবর্তীকালে মানে তার উপরে যেগুলো রয়েছে অর্থাৎ ইমার্জিং মার্কেট, আমি ইমার্জিং মার্কেটেরও যদি স্পেন্ডিং দেখি ব্রাজিল 10% করে, আর্জেন্টিনা 10% করে, গ্রিস 9.5% করে, চায়না 5.6% করে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা অনেকটা পিছনে 3%। তো পরবর্তীকালে যদি গভর্নমেন্ট স্পেন্ডিং এখানে আর মাত্র 2% বা আর 1%ও বাড়ে ইন ফিউচার, তাহলে সেই জায়গা থেকে দেখতে গেলে এখানে কিন্তু আমরা একটা ভালো গভর্নমেন্টের স্পেন্ডিং যে আসছে সেটা আমরা বুঝতে পারবো এবং এর বিহাইন্ডে গভর্নমেন্টের নতুন যে স্কিমগুলো রয়েছে সেগুলো নিয়েও আমি পরে ডিসকাশন করছি। এছাড়া যদি আমি এই মার্কেট ক্যাপ এই যে জিডিপি এবং তার সাথে পার্সেন্টেজ অফ স্পেন্ডিংটাকেও যদি এখানে দেখি তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আমরা 3%-এ দাঁড়িয়ে, কিন্তু আমাদের যে গ্রোথ স্টোরি সেই গ্রোথ স্টোরি কিন্তু ধীরে ধীরে রয়েছে এবং ধীরে ধীরে এর যে স্পেন্ডিংটা সেটা কিন্তু গভর্নমেন্ট বাড়াতে থাকছে। এবং আমাদের যে পার ক্যাপিটা জিডিপি হিসাবে যে ক্যালকুলেশনটা করা হয় সেটা স্লাইডলি ডিক্লাইন হলেও আমার ওভারঅল স্পেন্ডিংটা আপাতত বাড়ছে। পরবর্তীকালে পার ক্যাপিটা জিডিপি ধরে আমরা কোভিডের পরবর্তী সময় থেকে এই জায়গাটাকে একটু বাড়তে দেখেছি এবং পরবর্তীকালে আরও বাড়বে এটা এক্সপেকটেশন রয়েছে। তার সাথে একটা সোশ্যাল ভাইবও রয়েছে। এছাড়া যদি আমি পপুলেশনের এজ স্ট্রাকচার দেখি, কারণ হেলথ কেয়ার সেগমেন্টটা মেনলি ফোকাসড করা হয় হচ্ছে আন্ডার 15 অর্থাৎ বিলো 15 যাদের এজ রয়েছে এবং পরবর্তীকালে যারা মানে ওই 50 ঊর্ধ্ব বলা হয় অর্থাৎ 50-র পরবর্তী সময়ে যত ওল্ড এজ পিপল বাড়বে অর্থাৎ যারা বয়স্ক লোকজন বাড়বে বা বাচ্চার সংখ্যা বাড়বে, এই দুটো সংখ্যা যদি বাড়ে এদের কিন্তু হেলথ কেয়ারের ভীষণ পরিমাণ দরকার পড়ে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ইন্ডিয়ার যে বর্তমান সময়ে যে চিলড্রেনের যে পপুলেশনটা রয়েছে সেটা মোটামুটি 24.62 এবং 2030-এও এটা মোটামুটি স্লাইডলি একটু ডিক্লাইন করবে বলে এক্সপেক্ট করা হচ্ছে অর্থাৎ 22.42। এরপরে আমরা যদি দেখি কিন্তু এই যে মেন এজ গ্রুপ যেটা রয়েছে ইন্ডিয়ার অর্থাৎ 68.25% হচ্ছে আমাদের যে ওয়ার্কিং ক্লাস, সেই ওয়ার্কিং ক্লাসটাও বেড়ে হবে হচ্ছে 69-এর কাছাকাছি এবং তার সাথে আমাদের 65 অ্যাবাভ যে পপুলেশন সেই পপুলেশনের গ্রোথটা কিন্তু বাড়বে অর্থাৎ
আমরা যারা মানে এখন 55-এর রেঞ্জে রয়েছি বা 60-র রেঞ্জে রয়েছি, আগামী 5 বছরে সেই পপুলেশনটা কিন্তু বাড়তে চলেছে, অর্থাৎ ওল্ড এজ পপুলেশন কিন্তু ইন্ডিয়ার এবারে ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তো সেটা একটা ফান্ডামেন্টাল রিজন বা ফান্ডামেন্টাল যে শিফট, সেই শিফটটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার এখানে কাস্টমারের পরিমাণ কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে এই সেক্টরটার মধ্যে। এরপরে আমরা যদি দেখি যে কেন আমি এই সেক্টরটাকে অ্যাকচুয়ালি চুজ করব, এই প্রশ্নটা যদি এসে থাকে, তাহলে তার যে প্রথম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল এড এবং হেলথ প্রায়োরিটি হিসাবে যদি আমরা দেখি, কোভিডের পরবর্তী সময়ে পুরো এক্সটার্নাল হেলথ মানে হেলথ প্রায়োরিটি হিসাবে প্রত্যেকেই কিন্তু নিজেদের যে প্রায়োরিটিটা সেটা অনেকটা পরিমাণ বেরিয়েছে। আগে যেটা বিলো 1% ছিল, সেই জায়গা থেকে এখন প্রায়োরিটাইজ করা হচ্ছে যে 4%-এর উপর এটা কিন্তু আমাদের মধ্যে প্রায়োরিটি আমরা দিতে শুরু করেছি হেলথ কেয়ার সেক্টরটাকে আফটার কোভিড। তো সেই জন্য এই প্রায়োরিটি ওয়াইজ আমরা কিন্তু একটা বড় মানে জাম্প দেখতে পাচ্ছি। এছাড়া যদি আমি গ্লোবালি সমস্ত পৃথিবীর সমস্ত দেশকে নিই এবং সেখানে যে স্টাডিগুলো করা হয়, সেই স্টাডি ওয়াইজ যদি দেখা হয় যে প্রত্যেক কান্ট্রির মধ্যে অ্যাভারেজে যে 10,000 প্রত্যেকটা পপুলেশনের মধ্যে, সেই কান্ট্রির মধ্যে কতগুলো হসপিটালে বেড অ্যাভেলেবেল রয়েছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে রাশিয়া হচ্ছে সব থেকে টপ 71, চায়না হচ্ছে 50, ইউকে হচ্ছে 24। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা কান্ট্রিকে রাখি, ইন্ডিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 10, অর্থাৎ প্রত্যেক 10,000 লোকে আমাদের মাত্র 10টা হসপিটাল বেড অ্যাভেলেবেল রয়েছে, প্রাইভেট পাবলিক বোথ মিলিয়ে। এখন যেটা সিচুয়েশন, এটা গ্লোবালি যদি আমরা এর মিডিয়ান দেখি বা গড় দেখি, সেটা হচ্ছে 29। তো এখানে যদি আমার বেডের ক্যাপাসিটি বাড়াতে হয়, সেখানেও একটা গ্রোথ অপরচুনিটি বা একটা গ্রোথের জন্য বড় একটা গ্যাপ দেখা যাচ্ছে, যেটা অলমোস্ট শুধুমাত্র গ্লোবাল মিডিয়ানে উঠতে গেলেই 3 টাইমস হতে হবে। তো এখানেও কিন্তু আমরা একটা গ্রোথ স্টোরি দেখতে পাচ্ছি। এগুলো প্রত্যেকটা হচ্ছে ফান্ডামেন্টালস রিজন। এরপরে আমি আসছি, এই সমস্ত ডেটাগুলো দেখে গভর্নমেন্ট কিন্তু ভীষণভাবে ফোকাসড এই হেলথ কেয়ার সেক্টরটা নিয়ে, যে কারণে আপনি দেখবেন আয়ুষ্মান ভারত পরিকল্পনা নেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর হেলথ রিলেটেড স্কিম রয়েছে, তাদের এমপ্লয়ি স্টেট ইএসআই যে স্কিম, সেগুলোও গভর্নমেন্ট করতে চলেছে বা করছে, অলরেডি ডিপ্লয় করা হয়েছে। আম আদমি বিমা যোজনা করা হয়েছে। বিভিন্ন রকমভাবে মানে হেলথ কেয়ার এবং তার সাথে ইন্স্যুরেন্স, এই দুটো হেলথ ইন্স্যুরেন্স, এই দুটো সেক্টরকে কোলাবোরেট করে গভর্নমেন্ট কিন্তু এই জায়গাটাতে একটা বড় পুশ আনতে চলেছে। কিন্তু সেই পুশটার মেইন বেনিফিশিয়ারি কে হবে, সেটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে পুরো সেক্টরটাকে আমরা কিভাবে ভাগ করছি সেই বিষয়টাকে দেখতে হবে। তো আমরা যদি হেলথ কেয়ারকে মূলত 5টা ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে হসপিটালস, অর্থাৎ কত হসপিটাল রয়েছে। সেকেন্ড হচ্ছে ফার্মাসিউটিক্যালস, অর্থাৎ কোন কোন মেডিসিন বা ওষুধ কোম্পানিগুলো রয়েছে। তারপরে হচ্ছে ডায়াগনস্টিক, অর্থাৎ ডায়াগনস্টিকের জন্য টেস্টপত্র করার জন্য কি কি রয়েছে, এইগুলোকে ফেসিলিটেট করার জন্য মেডিকেল ইকুইপমেন্ট এবং সাপ্লাই করা, সেই জাতীয় কিছু কোম্পানি রয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইন্যান্স করার জন্য মেডিকেল ইন্স্যুরেন্স। তো মূলত যদি দেখা হয়, এই 5টা টোটাল সেগমেন্ট রয়েছে, যে 5টা সেগমেন্টের মধ্যে এই পুরো সেক্টরটা কিন্তু এস্টাবলিশড রয়েছে। এখন এই 5টা সেগমেন্টের যদি আমি টপ 5টা করে প্লেয়ার নিই, তাহলে টোটাল আমি 25খানা কোম্পানি পাবো, যে 25টা কোম্পানি মিলে এই পুরো সেক্টরটাকে একদম পুরো টেনে নিয়ে যাচ্ছে বলা যেতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে যদি আমি হসপিটালসের কথা দেখি, তাহলে অ্যাপোলো হসপিটাল টপে, সব থেকে বেশি মার্কেট ক্যাপ, তারপরে ম্যাক্স হেলথ, তারপর ফর্টিস হেলথ, তারপর নারায়ণা হৃদয়ালয় এবং তারপরে অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার। তো এটা হচ্ছে আমার মার্কেট ক্যাপ ওয়াইজ পরপর যে টপ 5 হসপিটাল কোম্পানি রয়েছে সেগুলো। এছাড়া আমরা যদি টপ 5 ফার্মাসিউটিক্যালস দেখি, সান ফার্মা, ডিভিস ল্যাব, টোরেন্ট ফার্মা, ডক্টর রেড্ডিস, লুপিন, এইগুলো হচ্ছে মোটামুটিভাবে দেখতে গেলে আমাদের সব থেকে টপ 5 যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এরপর আমি যদি ডায়াগনস্টিক সেক্টরে দেখি, তাহলে সেক্ষেত্রে ডক্টর লাল প্যাথল্যাব, বিজয়া ডায়াগনস্টিক, মেট্রোপলিস হেলথ, থাইরোকেয়ার আর হচ্ছে
নেফ্রো কেয়ার, ওয়েলথ সার্ভিসেস। তো এই পাঁচটা হচ্ছে ডায়াগনস্টিকের যে মেন পাঁচটা কোম্পানি, সেই পাঁচটা কোম্পানি। এরপরে আমরা যদি গিয়ে দেখি যে আরও দুটো সেগমেন্টের কথা বললাম, একটা হচ্ছে ইকুইপমেন্ট সাপ্লায়ার। ইকুইপমেন্ট সাপ্লায়ারের ক্ষেত্রে পলি মেডিকিওর, ফিশার মেডিকেল, টারসনস প্রোডাক্ট, লক্সমি ডেন্টাল এবং ওএসইএল ডিভাইসেস, এরা মেনলি ডিভাইসেস সাপ্লাই করে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই পাঁচটা হচ্ছে আমাদের মেনলি সাপ্লাই চেনের পার্ট বলা যেতে পারে বা ইকুইপমেন্ট ডেলিভারি করে। এছাড়া আমরা যদি দেখি ইন্স্যুরেন্স কোম্পানি, প্রথম রয়েছে আমাদের লাইফ ইন্স্যুরেন্স, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, আইসিআইসিআই লোমবার্ড, আইসিআইসিআই প্রু লাইফ, এছাড়া ম্যাক্স লাইফও রয়েছে বা আরও বিভিন্ন কোম্পানিসগুলো রয়েছে। তো সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটাও তৈরি হচ্ছে আপাতত। এরপরে কি রেশিওজ, অর্থাৎ এই যে আমি 25টা কোম্পানি দেখলাম, এই 25টা কোম্পানিকে যদি আমাকে বিচার করতে হয় বা এদের সার্ভিস বিচার করতে হয়, বিশেষ করে যদি আমার হসপিটাল যদি আমার টার্গেট হয় বা হসপিটাল সেক্টরটাকে যদি আমরা আগামী দিনের টার্গেট হিসাবে নিই, তাহলে সেক্ষেত্রে আমি কোন কোন প্যারামিটারগুলোকে দেখব। মূলত আমরা তিনটে ক্যাটাগরিতে প্যারামিটারগুলোকে ডিভাইড করেছি। একটা হচ্ছে অপারেশনাল, অর্থাৎ এই অপারেশনগুলো চালাতে, অর্থাৎ পুরো প্রসেসটা চালাতে হসপিটালকে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতে হয় তার বেসিসে তিনটে প্যারামিটার। ফাইন্যান্সিয়াল, অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল হেলথ কেমন রয়েছে কোন কোম্পানির, তার বেসিসে দেখতে গেলে আমরা তিনটে প্যারামিটার নিয়েছি। এছাড়া ভ্যালুয়েশন ওয়াইজ আপনাকে এখানে চুজ করতে হবে। তো ভ্যালুয়েশন ওয়াইজ যদি আমি চুজ করি কোন কোন প্যারামিটারগুলো নেব, আমি জাস্ট প্যারামিটারগুলো বলছি, আপনি এই সমস্ত শেয়ারগুলোর এই প্যারামিটারগুলো নিয়ে চেক করবেন। প্রথম কথা হচ্ছে ARPOB, অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ পার অকুপাইড বেড। এক একটা বেড নিতে কত করে রেভিনিউ হয়, এর যে বেঞ্চমার্ক আছে সেটা 45,000 থেকে 75,000 পার ডে, এটা হচ্ছে ARPOB। যদি আমরা ফিউচারে দেখি ARPOBর পরিমাণ বাড়ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সেক্টরটার মধ্যে আরও বড় বিজনেস আসছে। একইভাবে অকুপেন্সি পার্সেন্টেজ বা বেড অকুপেন্সি রেট, অর্থাৎ একটা হসপিটালে শুধু বেড থাকলে হবে না, কতগুলো বেড তারা অকুপাই করছে ইয়ারলি বেসিসে, সেই পার্সেন্টেজ অফ অকুপেন্সিটা আমাকে দেখতে হবে। এছাড়া ALOS অর্থাৎ অ্যাভারেজ লেন্থ অফ স্টে, অর্থাৎ আমার একটা পেশেন্ট কতদিন অ্যাকচুয়ালি থাকে, তো সেটা হচ্ছে অ্যাভারেজ লেন্থ অফ ডে। এক একটা হসপিটালের এক একটা জিনিস কিন্তু ভ্যারি করে। আমি প্রত্যেকটারই ফর্মুলা এখানে দিয়ে রেখেছি, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। এনিওয়েজ, তো এই তিনটে প্যারামিটার দিয়ে জেনারেলি হসপিটালের যে অপারেশন, সে অপারেশনটা কতটা ভালো সেটা জাজ করা হয়। এরপরে আমরা যদি ফাইন্যান্সিয়াল দেখি, ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে প্রথমে EBITDA মার্জিন, ROC এবং নেট ডেট টু ইকুইটি। তো এই তিনটে প্যারামিটার দেখে অ্যাকচুয়ালি আমরা এখানে ফাইন্যান্সিয়ালটাকে জাজ করার চেষ্টা করব। এছাড়া আপনি চাইলে ক্যাশ ফ্লো অ্যাড করতে পারেন, দ্যাটস নট আ প্রবলেম। এরপরে আমরা যদি ভ্যালুয়েশন ম্যাট্রিক্স দেখি, EV বা EBITDA দেখার চেষ্টা করব ভ্যালুয়েশন বোঝার জন্য। PE অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও দেখার চেষ্টা করব এবং তার সাথে রেভিনিউ পার বেড, অর্থাৎ এক একটা বেড থেকে আমার কতটা রেভিনিউ আসছে। তো এই সমস্ত প্যারামিটারগুলোকে যদি আমি একসাথে কম্বিনেশন করি, তাহলে আমি হসপিটাল বা হসপিটাল সেগমেন্টটাকে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারবো। তো রাইট, তো আমি এটা একটা মাত্র সেক্টরের ক্ষেত্রে দেখছি, প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রেই তার নিজের নিজের বিজনেস অনুযায়ী নিজের নিজের প্যারামিটার ডিসাইড হয়। অটো সেক্টরের ক্ষেত্রে একরকম হয়, আপনি যদি দেখেন ফাইন্যান্সের ক্ষেত্রে একরকম হয়। তো এক একটা সেক্টর স্পেসিফিক আমাদের প্যারামিটার বানাতে হয় তার অপারেশন ওয়াইজ। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে গেলে এই হসপিটাল সেক্টরের মধ্যে আমরা এই তিনটে ক্যাটাগরি দেখতে পারি। এছাড়া এরপরে আমরা যেটা দেখব, এই যে সেক্টরটা রয়েছে, এই সেক্টরটার মধ্যে আমরা কি কি অপরচুনিটিস পাচ্ছি এবং তার সাথে কি কি আমার থ্রেটস রয়েছে। আমরা যদি অপরচুনিটিস দেখি, প্রথম হচ্ছে ডিজিটালি যে হেলথ কেয়ারের অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সেই বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে AI আসছে, রোবোটিক্স টেকনোলজি ইউজ করে যে অপারেশন হচ্ছে, এই AI অ্যাডভান্সমেন্ট বা রোবোটিক্স টেকনোলজি, এই প্রত্যেকটা জিনিস আসার ফলে আমার কিন্তু কস্ট অনেকটা রিডিউসড হবে এবং অনেক সুপিরিয়ার কোয়ালিটির ডেলিভারি আমরা দিতে পারবো, অর্থাৎ হসপিটাল দিতে পারবে। রাইট, আমরা AI
মানে এআই এর এভলিউশনের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টর প্রেসারাইজড হয়েছে, কিন্তু এটার সব থেকে বড় অ্যাডভান্টেজ পেতে চলেছে হেলথ কেয়ার অ্যান্ড ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রি, কারণ এরপরে রিসার্চ কস্টের পরিমাণ কিন্তু অনেক কমবে, রাইট? তো সেই সেন্সে সেকেন্ড হচ্ছে শিফট ইন কনজিউমার প্রেফারেন্স ইন হেলথ কেয়ার ফরম্যাটস, অর্থাৎ হেলথ কেয়ারের জন্য আমাদের যে কনজিউমার রয়েছে অর্থাৎ আমরা অনেকে কনসাস হয়েছি। আগে যতটা না পরিমাণ মানে পাবলিক এই যে টেস্টপত্র করাতো হেলথ রিলেটেড, এখন কিন্তু টেস্ট করার প্রবণতা অনেক বেশি বাড়ছে। রাইজ অফ প্রিভেন্টিভ হেলথ অ্যান্ড ওয়েলনেস কালচারালি আমরা মডিফাই করছি। এছাড়া মেডিকেল ভ্যালু ট্রাভেলের পরিমাণ বাড়ছে, অর্থাৎ যেখানে আমি দেখতে পাচ্ছি হসপিটাল ভালো, অর্থাৎ আমাদের এখান থেকে প্রচুর জন যায় সাউথ ইন্ডিয়ায় চিকিৎসা করাতে, রাইট? তো সেই বিষয়গুলোও কিন্তু দেখা যাচ্ছে এবং এইগুলোর পরিমাণ প্রত্যেক দিন বা প্রতিনিয়ত কিন্তু বাড়ছে। এছাড়া এক্সপ্যান্ডিং অ্যাক্সেস ইন আন্ডারসার্ভড অ্যান্ড সেমি আরবান মার্কেটস। তো সেমি আরবান মার্কেট অর্থাৎ ছোট ছোট যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সেখানেও কিন্তু এক্সপ্যানশন ধীরে ধীরে বাড়ছে। এবং ইন্ডিয়ার যে ডেমোগ্রাফি অর্থাৎ ইউথ এবং এজিং পপুলেশন, যেটার কথা আমি প্রেজেন্টেশনের শুরুতেই বলছিলাম, তো সেই জায়গাটার পরিমাণও যথেষ্ট বাড়ছে। এবং তার সাথে আমরা যদি দেখি ইন্স্যুরেন্সের প্রতি যে লোকের মানে ইন্স্যুরেন্স করাতে হবে এই যে বিষয়টা, এটার পরিমাণও কোভিডের পর অনেক পরিমাণ বেড়েছে। এগুলো হচ্ছে আমার অ্যাডভান্টেজ রয়েছে এই সেক্টরটার ক্ষেত্রে, কিন্তু অ্যাডভান্টেজ থাকার সাথে সাথে আমরা কিছু থ্রেটসও দেখতে পাচ্ছি। প্রথম থ্রেটস হচ্ছে রেগুলেটরি বা কমপ্লেক্সিটি এবং পলিসি রিস্ক, অর্থাৎ বিভিন্ন রকমের যে পলিসিস আছে, গভর্নমেন্টের পলিসি আছে, সেই সমস্ত পলিসির কিছু রিস্ক থেকে থাকে, সেই রিস্কগুলো কিন্তু একটা থ্রেট হিসাবে গণ্য করা হবে। এছাড়া আমরা যদি দেখি এই যে অপারেশনাল কস্ট, অর্থাৎ একটা হসপিটালকে রান করাতে যে কস্ট, একটা হসপিটাল শুরু করলেই হবে না, সেটাকে রান করানোর যে কস্ট, সেই কস্টটা যথেষ্ট হেভি এবং এটাও দিনকে দিন বাড়ছে। এছাড়া ইন্টেন্সিফাইং ইন্ডাস্ট্রি কম্পিটিশনের পরিমাণও বাড়ছে প্রত্যেক দিন প্রতিনিয়তই। তো বিভিন্ন রকমের যে হসপিটাল রয়েছে বা একটা হসপিটাল অন্য হসপিটালকে যে অ্যাকোয়ার করছে সেই বিষয়টাও এখানে রয়েছে। তো এছাড়া রয়েছে কি শর্টেজ স্কিল অফ হেলথ কেয়ার প্রফেশনালের মধ্যেও আমরা কিন্তু প্রচুর স্কিল শর্টেজ দেখতে পাচ্ছি। ভালো ডাক্তার অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, এরকম প্রচুর কেসেস হয়, রাইট? তো সেইগুলো কিন্তু এক্ষেত্রে থ্রেট হিসাবে এই ইন্ডাস্ট্রি বা এই সেক্টরের জন্য আমরা কিন্তু গণ্য করব। এরপরে আমরা যদি এই সেক্টরটাকে দেখি যে ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি বা কি সিচুয়েশনস রয়েছে সেটা বুঝলাম, ফিউচার আউটলুকটা কি হতে চলেছে, বা এখন আমরা 2026-এ দাঁড়িয়ে আছি, 26-এর পরবর্তীকালে এর গ্রোথ স্টোরিটা কীরকমভাবে যেতে পারে তার একটা প্রজেকশন এখানে দেওয়ার চেষ্টা করেছি নেক্সট 2 to 3 ইয়ার্স। তো সেই দিকটা যদি দেখা হয় তাহলে আমরা এখানে রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি 16 to 18%, এবং তার সাথে ARPOBর পরিমাণও বাড়ছে, অপারেটিং প্রফিট মার্জিনও বাড়ছে প্রত্যেকটা হসপিটাল থেকে শুরু করে আমরা যদি ডায়াগনস্টিক সেক্টর দেখি তার মধ্যেও। এছাড়া প্রাইভেট হসপিটালের মধ্যে যে গ্রোথ সেটার পরিমাণও বাড়ছে। লার্জার লিস্ট যে চেইন, অর্থাৎ আমাদের যে হসপিটালের বেশ বড় পরিমাণ যে ব্যাপ্তিটা রয়েছে অর্থাৎ প্রাইভেট হসপিটালের, সেখানে এস্টিমেট করা হচ্ছে 2027-এর এন্ডে 14,500-র কাছাকাছি নতুন বেড তারা অ্যাড করবে, অর্থাৎ ফ্রেশ বেড অ্যাড করবে। আপনার মনে হতে পারে যে এই বেড অ্যাডিশনটা খুব একটা ছোট ঘটনা, মোটেও না। তার কারণ হচ্ছে যে এই বেডটা অ্যাডিশন করতে গেলে ইনফ্রাস্ট্রাকচারের একটা বিশাল বড় ব্যাপ্তি লাগে, নতুন হসপিটাল খুলতে হয়, নতুন ইকুইপমেন্ট আনতে হয়। এই 14,500 বেড এভরি ডে ইনক্রিজ হচ্ছে, তো সেটা কিন্তু একটা বেশ বড় রকমের ভলিউম। এবং সেই হিসাবে যদি দেখা হয় তাহলে আমরা যারা স্টক পিকার আছি তারা কিন্তু এই যে 25খানা স্টক দেখলাম, বা এছাড়া আপনি যদি স্মল ক্যাপ মিড ক্যাপ কিছু মানে পেয়ে থাকেন, তার সাথে এই যে ভ্যালুয়েশন ম্যাট্রিক্সগুলো দিলাম সেগুলোকে আপনি কন্টিনিউয়াসলি চেক করতে পারেন। এখন এই যে 14,500 বেড, এই 14,500 বেডের যে অ্যাডিশন, সেই হিসাবে এখানে যে টপ 6টা হসপিটাল রয়েছে তাদের কিভাবে বেডের অকুপেন্সি বা ক্যাপাসিটি তারা কিভাবে বাড়াতে চলেছে সেই বিষয়টা নিয়ে একটু বলিনি। ফর্টিস 404, নারায়ণা 750, অ্যাস্টার ডিএম 1080, ম্যাক্স হচ্ছে 1930, অ্যাপেলো হচ্ছে 1970,
মেডান্টা গ্রুপ হচ্ছে টোটাল 2300-র কাছাকাছি। তো এই হচ্ছে আমার টোটাল ক্যাপাসিটি ওয়াইজ তারা কিভাবে এক্সপ্যানশন করবে তার একটা টোটাল আমি এখানে ভিউ দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া স্কেল এবং ডক্টরের যে ব্র্যান্ডস রয়েছে সেগুলোকে বাড়ানো, টায়ার 2 টায়ার 3 সিটিজের মধ্যে এক্সপ্যানশন, তো সেই সমস্ত কিছু যদি দেখি এই সেক্টরটার মধ্যে আমরা ফিউচারে কিন্তু ভালো রকমের একটা গ্রোথ দেখতে পাবো। আপনারা যারা আমাকে বারবার বলেন যে ফিউচারের জন্য আমি কোন সেক্টরে যাব বা 10 বছরের জন্য আমি ভাবছি, আমি আজকে আপনাকে টোটাল রিজনগুলো দিলাম। এরপরে আমি যেহেতু সেবি রেজিস্টার্ড নই, আমি আপনাকে এক্স্যাক্ট স্টক স্পেসিফিক বলছি না, বা কোন স্টকটাতেই আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটা আমি লিগালি বলতে পারি না, তো আমি সেই জন্য এই কথাটা বলছি না। বাট এই সেক্টরটাকে আপনি দেখতে পারেন, প্যারামিটারগুলো আমি আপনাকে দিলাম, এই সমস্ত প্যারামিটারগুলোকে অ্যানালাইজ করে আপনি যেটাই মানে বেটার মনে করবেন, ভ্যালুয়েশন ওয়াইজ যেটা লিকুইডিটি, যার মধ্যে ফাইন্যান্সিয়াল রিস্ক কম রয়েছে, সেইভাবে আপনি এখান থেকে একটা স্টক কি দুটো স্টক কি 3টে শেয়ারকে আপনি চুজ করতে পারেন, 3টে আলাদা আলাদা ক্যাটাগরির, এবং এই সেক্টরের মধ্যে যে ফিউচার গ্রোথটা আসছে সেটাকে আপনি কিন্তু এখান থেকে ক্যাপচার করতেই পারেন। ওকে, যাই হোক, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটা এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।